তো চলো আজকে তোমাদের ইংলিশ ক্লাস স্টার্ট হচ্ছে। তো বিভিন্ন সরকারি এক্সামের যে পরীক্ষাগুলো হয়, এই পরীক্ষা ছাড়াও বাকি যে পরীক্ষাগুলো, সেগুলোতে ইংলিশের যে চ্যাপ্টারগুলো আমরা ছোট থেকেই কম বেশি পড়ে এসেছি, ধরো টেন্স, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, বাকি যে জিনিসপত্র আমাদেরকে অনেক ডিটেলে পড়তে হবে। ঠিক আছে, অনেক ডিটেলসে জানতে হবে, অনেক এক্সারসাইজ করতে হবে। হ্যাঁ, এবার আস্তে আস্তে সব করা হবে, এছাড়াও রিঅ্যারেঞ্জমেন্ট থাকবে। হুম, এগুলো আস্তে আস্তে আমরা পড়বো। তবে আজকের প্রথম ক্লাসে যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে টেন্স, যেটা না জানলে কিছুই হবে না। ছোট থেকে কম বেশি আমরা সবাই পড়ে এসেছি। তো আজকের আবারও একবার নতুন করে জানবো। তো টেন্স সম্বন্ধে সবার মোটামুটি একটু আইডিয়া আছে তো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম আছে। আচ্ছা, ভালো। আচ্ছা, তোমাদের টেন্স সম্বন্ধে আজকের ক্লাসটা স্টার্ট হবে। তো দেখো, টেন্স মানে আমরা বাংলাতে যেটাকে বলি কাল বা সময়। তো এটার সম্বন্ধে জ্ঞান আমাদেরকে রাখতেই হবে এবং অনেক ডিটেলে রাখতে হবে। তো আমরা জানি আমাদের প্রাথমিক পর্যায়ে টেন্সের তিনটে ভাগ: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, ফিউচার মানে ভবিষ্যৎ। নতুন করে বলার কিছু নেই। তো প্রত্যেকটারই দেখো চারটে করে কিছু ভাগ আছে। যেরকম প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক সেইভাবেই পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এইভাবে ফিউচারেরও রয়েছে। তো আমরা ফার্স্টে প্রেজেন্ট টেন্সটাই পড়বো। তো দেখো এখানে চারটে যে ভাগ রয়েছে, কি বলেছে? This tense expresses an action that is currently going on or habitually performed, or a state that currently or generally exists। মানে যেটা বর্তমান সময় চলছে বা হচ্ছে, সেটাকেই আমরা বলবো প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল। তো দেখো ভাগগুলো কি দেওয়া আছে এখানে। প্রেজেন্ট ইনডিফিনাইট আমরা কখন বলবো বা কখন আমরা সেটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলে আইডেন্টিফাই করব? কোনো ঘটনা যেটা চিরসত্য বা যেটা অলওয়েজ হয়ে এসেছে, সেরকম কোনো ঘটনা, বা যেটা আমাদের কোনো অভ্যাসগত কাজ, যেটা আমরা রেগুলার করি, সেরকম কোনো কাজ, সেটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলবো। দেখো এখানে একটা উদাহরণ আছে, কি আছে? সে রাইটস এ লেটার, সে একটা চিঠি লেখে, সে চিঠি লেখে। সিম্পল। অ্যাফার্মেটিভে আছে, অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বাচক। তো সেটাকে যখন আমরা নেগেটিভ করব, না বাচক করব, তখন কি হবে? সে ডাজ নট রাইট এ লেটার। হুম, এটা নেগেটিভে হচ্ছে। তো উপরে তোমাদের দেখো, ফার্স্টে যে পিডিএফটা আমি তৈরি করেছি, ওপরে দেখো লেখা আছে গঠনটা, তারপরে নিচে দেওয়া আছে এক্সাম্পল। ঠিক সেরকম এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি, মানে প্রশ্নবোধক বাক্যে পরিবর্তন করি, সেটা কি রকম হবে? ডাজ সি রাইট এ লেটার, সে কি একটা চিঠি লেখে? প্রশ্ন মানে ডু ভার্বটা প্রথমে চলে আসবে, তারপরে সাবজেক্ট হবে, তারপরে মেন ভার্ব হবে, লাস্টে হবে অবজেক্ট। এবার ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ যখন হবে, ডাজ সি নট রাইট এ লেটার, এটা হবে ইন্টারোগেটিভ নেগেটিভ যখন দুটো একসাথে হবে। প্লুরালের ক্ষেত্রেও দেখো সেরকম। প্লুরাল মানে যখন ভার্বটা প্লুরাল হচ্ছে আর অন্য কিছুই নয়, সবই একই থাকবে। ভার্বটা মানে ভার্বটা বলছি, যখন সাবজেক্টটা প্লুরাল হবে, সরি, যখন সাবজেক্টটা প্লুরাল হবে, তখন হচ্ছে নিচের গঠনটা, বাকি সব একই থাকবে। দে প্লে ক্রিকেট, দে ডু নট প্লে ক্রিকেট, ডু দে প্লে ক্রিকেট, ডু দে নট প্লে ক্রিকেট, এটাই বলছে। ঠিক আছে, যখন সাবজেক্টটা প্লুরাল হবে। এবার দেখো, যেগুলো আমি বললাম যে কখন কখন ব্যবহার হয়, ইউজেস গুলো নিচে লেখা আছে। টু শো হ্যাবিচুয়াল অ্যাকশনস মানে আমাদের অভ্যাসগত কোনো কাজ যখন আমরা বলি, সেক্ষেত্রে আমরা ইনডিফিনাইট ব্যবহার করব। হি গোস আউট ফর এ ওয়াক এভরিডে, সে প্রতিদিন হাঁটতে যায়, এটা তার একটা অভ্যাস, প্রতিদিনের অভ্যাস। মাই ফাদার ভিজিটস টেম্পল থ্রাইস এ উইক, আমার বাবা মন্দির দর্শনে প্রতি সপ্তাহে 3 বার করে যায়, এটা তার অভ্যাস, এটা সে সারা জীবনই করবে। সেক্ষেত্রে যে টেন্সটা হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। 2 নম্বরে দেখো কি আছে? টু সো জেনারেল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ মানে যেটা চিরসত্য, যেটা বললাম। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। মানে এমন তো কখনো হতেই পারে না যে সূর্য পশ্চিম দিকে হঠাৎ করে উঠছে, হতেই পারে না। যেরকম ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, তার মানে ওটা 100 ডিগ্রি সেলসিয়াসই হবে, বেশিও হবে না কমও হবে না। তো এগুলো পার্মানেন্ট ট্রুথ, তো এক্ষেত্রে হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। 3 নম্বরে দেখো আছে টু শো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে যখন আমরা, মানে আমি তোমাদেরকে পড়াবো সেন্টেন্সের ভাগ, বিভিন্ন ধরনের যে সেন্টেন্সের প্রকারভেদ রয়েছে, সেখানে আমরা জানি অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, এরকম অনেকগুলো ভাগ রয়েছে। সেন্টেন্সের মোট 5টা ভাগ রয়েছে। তার মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স যখন বোঝাচ্ছি, মানে ইচ্ছাবোধক বাক্য বা কোনো আদেশ, উপদেশ, ইচ্ছা, এগুলো যখন বোঝানো হবে, সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। যেরকম অলওয়েজ ওবে ইওর পেরেন্টস, সবসময় তোমার পিতামাতাকে মান্য করে চলো। ঠিক আছে,
বিতে কি আছে, ডু নট প্লে অন দ্য রোড, রোডের উপরে খেলাধুলো করো না, সেটা রিস্কি হবে। যখন কোনো উপদেশ দিচ্ছি, আদেশ দিচ্ছি, সেক্ষেত্রেও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। 4 নম্বরে দেখো রয়েছে এক্সক্লামেটরি সেন্টেন্স হুইচ স্টার্ট উইথ হেয়ার এন্ড দেয়ার। এক্সক্লামেটরি সেন্টেন্স যেগুলো কিনা স্টার্ট হচ্ছে হেয়ার দেয়ার দিয়ে, হেয়ার কামস দ্য রেন, হেয়ার কামস দ্য ট্রেন, দেয়ার রিংস দ্য বেল, এই যে বেল বাজছে, এই যে ট্রেন এলো, এগুলো দিয়ে যখন শুরু হচ্ছে সেক্ষেত্রেও সিম্পল প্রেজেন্ট। তো এই উদাহরণগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, কখন কখন কোন টেন্স কিভাবে ইউজ হচ্ছে, ঠিক আছে? কারণ এরর কারেকশনে কিন্তু এরকম ভাবে প্রশ্ন আসবে, এরকম তো টেন্স দিয়ে দেবে না যে এটার মধ্যে 4টে ভাগ দিচ্ছি, এর মধ্যে কোন টেন্স আইডেন্টিফাই করো, ওরকম ভাবে খুবই কম আসে, মেনলি এরর কারেকশনে এগুলো আসবে। তারপরে দেখো 5 নম্বর প্রশ্নে, 5 নম্বরে কি আছে, নিউজ পেপার হেডলাইন অ্যান্ড কমেন্টারি অফ স্পোর্টস, ইন্ডিয়া লঞ্চেস এ স্যাটেলাইট, সচিন হিটস এ বাউন্ডারি, প্রেজেন্ট কোনো নিউজ আপডেট, সেরকম কিছু থাকলে সেটা হবে। 6 নম্বরে কি আছে, ইন্ডিয়া আপরুটস দ্য ব্রিটিশ এম্পায়ার, আলেকজান্ডার ডিফিটস পারুশ। এক্ষেত্রে দেখো টু ডেসক্রাইব দ্য ইভেন্টস দ্যাট অকার্ড ইন পাস্ট ইন এ ড্রামাটিক ওয়ে, 6 নম্বর পয়েন্ট একটু দেখবে। যেরকম দেখো, ইন্ডিয়া আপরুটস দ্য ব্রিটিশ এম্পায়ার, ইন্ডিয়া ব্রিটিশ শাসনকে উচ্ছেদ করেছে। এবার অনেকের মনে প্রশ্ন হতে পারে, আরে উচ্ছেদ কি আজ করলো নাকি, উচ্ছেদ তো সেই মানে কত 100 150 200 বছর আগে করেছে, এখন কি করেছে? তাহলে এটা আমি তো পাস্ট লিখবো, এটা প্রেজেন্ট কেন লিখবো? কেন প্রেজেন্ট লিখবো? অবশ্যই এটা ঠিক, এটা পাস্টে অবশ্যই হবে, এটা তো অতীতের ঘটনা, এটা তো আজ করেনি ইন্ডিয়া। যখন আমরা নাটকীয় ভাবে এর উপস্থাপন করব, মানে লিটারেচারে যখন তার মধ্যে একটা নাটকীয় ভাব আনবো, সেক্ষেত্রে তখন কিন্তু এটা প্রেজেন্ট টেন্স হিসেবে ইউজ হবে। ইন্ডিয়া আপরুটস দ্য ব্রিটিশ এম্পায়ার, মানে ইন্ডিয়া ব্রিটিশ এম্পায়ারকে উচ্ছেদ করেছে, মানে করেছিল এবং করেছে, এটা ছিল সত্য, সে করেছে এটা, ঠিক আছে? তো সেই হিসেবে আমরা এখানে প্রেজেন্ট টেন্স ব্যবহার করব। ঠিক সেরকম আলেকজান্ডার ডিফিট পারুশ, আলেকজান্ডার পারুশকে হারিয়েছে, তো অনেকদিন আগে হারিয়ে দিয়েছে, ডিফিটেড করতে পারতাম, কিন্তু না, এটা আমরা ডিফিটস করব ড্রামাটিক ওয়েতে রিপ্রেজেন্ট করার জন্য, কোনো পাস্ট অ্যাকশনকে, ঠিক আছে? 7 নম্বরে দেখো, দিস টেন্স ইজ অলসো ইউজ টু এক্সপ্রেস প্রফেশনাল অ্যাক্টিভিটিস, যখন কোনো প্রফেশনাল কারোর কোনো কাজ যখন আমরা বর্ণনা করি, এ বারবার কাটস হেয়ার, নাপিত চুল কাটে, এ কনফেকশনার সেল সুইটস, মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করছে, ঠিক আছে? এগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করব। এবার দেখো কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স কখন হবে, যখন কোনো জিনিস চলছে বা হচ্ছে, মানে বর্তমানে সেই কাজটা অনগোয়িং, অনগোয়িং কোনো অ্যাকশন হচ্ছে, সেক্ষেত্রে আমরা ইউজ করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো নিচে ঠিক আগের মতোই ওইভাবে গঠনগুলো দেখো ডেসক্রাইব করা আছে। সি ইজ সিঙ্গিং এ সং, সে একটা গান গাইছে। আবার নেগেটিভে সি ইজ নট সিঙ্গিং এ সং, ইন্টারোগেটিভে ইটস সি সিঙ্গিং এ সং, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ ইটস সি নট সিঙ্গিং এ সং, এভাবে দেওয়া আছে। প্লুরাল মানে নিচে যখন সাবজেক্টটা প্লুরাল হয়ে যাচ্ছে, আর কিছুই নয়, বাকি সব একই, সাবজেক্টটা প্লুরাল হয়ে যাওয়া মানে ভাতটাও চেঞ্জ হয়ে যাবে, তো সেই হিসেবে প্লুরালের জন্য নিচে একটা দেওয়া আছে। ওকে, দেখো ইউজেস গুলো কি দেওয়া আছে দেখো, এখানে এখানে একটা নোট দেওয়া আছে, অ্যাম ইজ ইউজড অ্যাজ হেল্পিং ভার্ব উইথ আই, আই এম রিডিং এ নোভেল, মানে আই এর পরে অ্যাম বসে, সেটাই বলছে আর কি, হেল্পিং ভার্ব হিসেবে। দেখো ইউজেস কি দেওয়া আছে, টু শো কন্টিনিউয়াস অ্যাকশন, যেটা আমি তোমাদেরকে বললাম, আর রিপিট করছি না। 2 নম্বরে দেখো কি আছে, টু শো দোজ অ্যাকশন হুইচ হ্যাভ ফলোইং ওয়ার্ডস। ওকে, দেখো কিছু ওয়ার্ড আছে যেরকম নাও, দিস ডেজ, নাও এ ডেজ, স্টিল, অ্যাট দিস টাইম, অ্যাট দিস মুমেন্ট, অ্যাট প্রেজেন্ট, মানে সবই বর্তমানে কোনো কিছু বোঝাচ্ছে, সেই রকম ওয়ার্ডগুলো থাকলে তখন কিন্তু কন্টিনিউয়াস টেন্স হবে। যেরকম দেখো, ইটস এ স্টিল রিডিং, সে কি এখনো পড়ছে? মাই মাদার ইজ রিডিং দ্য মহাভারত নাও, এখন পড়ছে, তার মানে এখন বা বর্তমানে জাস্ট এই সময় যে জিনিসটা ঘটছে সেটাই বোঝানোর জন্য যেটা ব্যবহার হয়, ওটাই কন্টিনিউয়াস টেন্স। 3 নম্বর দেখো, টু ডিনোট এ চেঞ্জ অফ প্রেজেন্ট স্টেট অর সিচুয়েশন ইনটু অ্যানাদার, কার্স আর বিকামিং কস্টলিয়ার ডে বাই ডে, মানে গাড়ির দাম দিনের পর দিন বেড়েই চলেছে, ঠিক আছে? প্রেজেন্ট মানে কোনো সিচুয়েশন যেটা চেঞ্জ, কনস্ট্যান্টলি চেঞ্জ হচ্ছে, সেটার ক্ষেত্রেও কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করবো। সি ইজ গেটিং মোর অ্যান্ড মোর কমপ্লিকেটেড, সে দিনের পর দিন যেন কেমন জটিল হয়ে যাচ্ছে, আরো আরো বেশি জটিল হয়ে যাচ্ছে। ওকে, 4 নম্বর দেখো, টু শো দোজ ইভেন্টস অর অ্যাকশনস দ্যাট উইল টেক প্লেস ইন নিয়ার ফিউচার। আচ্ছা, 4 নম্বরটা খুব ভালো করে লক্ষ্য করবে, এটা আসে প্রায়, আই অ্যাম গোয়িং অন ভ্যাকেশনস টুমরো, এটা থেকে অনেকের মনে হতে পারে যে আমি কাল ভ্যাকেশনে যাচ্ছি, তো কাল যাব, তো আমি এটা ফিউচারে লিখবো, এটা আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে কেন লিখবো? আমি কাল ভ্যাকেশনে যাব, যদি আমি এটা করতাম আই শ্যাল গো অন ভ্যাকেশনস টুমরো, এটাও হয়, ঠিক আছে, আই শ্যাল গো অন ভ্যাকেশনস টুমরো এটাও হয়, কিন্তু আমি ভ্যাকেশনে যেতে চলেছি কাল, চলে মানে চলে যাচ্ছি কালকের, এই যে যাচ্ছি, যাওয়ার এই যে প্রসেসটা,
এটাকে এই প্রসেসটাকে হাইলাইট করার জন্য যখন আমরা বলবো তখন কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ইউজ করবো। আই এম গোয়িং অন ভ্যাকেশনস টুমরো, সি ইজ গেটিং ম্যারিড নেক্সট উইক, সে মানে পরের সপ্তাহে বিবাহিত হবে, মানে তার পরের সপ্তাহে বিয়ে রয়েছে। তো সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহারটা করব, ফিউচার করব না কিন্তু। ঠিক আছে, দেখো 3 নম্বরে দেখো রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্টটা কি না, পারফেক্টটা এমন একটা টেন্স যেটা জাস্ট কিছুক্ষণ আগে হয়ে গেছে, মানে যে অ্যাকশনটা কিছুক্ষণ আগে ঘটে গেছে, জাস্ট কিছুক্ষণ আগে, সেটাকে আমরা বলবো পারফেক্ট টেন্স। ওকে, দেখো এখানে গঠনগুলো দেওয়া আছে। সি হ্যাজ বট এ হাউস, সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস ভি3 প্লাস অবজেক্ট, এটাই আমাদের মনে রাখতে হবে। যখন নেগেটিভ হবে নট আনবো, যখন ইন্টারোগেটিভ আসবে অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে চলে যাব। ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ হলে ফার্স্টে অক্সিলারি ভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে নট থাকবে, প্লাস ভি3 প্লাস অবজেক্ট প্লাস ইন্টারোগেটিভ মার্ক যে সাইনটা থাকবে সেটা। ঠিক আছে, তাহলে এটা গঠন, এটা আমরা সবাই জানি কম বেশি। প্লুরালের ক্ষেত্রে একই জিনিস, শুধু সাবজেক্ট আর ভার্বটা বদলে যাবে, বাকি সব সেম থাকবে। ওকে, দেখো ইউজেস গুলো দেখো কি আছে। টু শো দ্য অ্যাকশন দ্যাট হ্যাজ জাস্ট এন্ডেড, যেটা আমি বললাম এক্ষুনি বললাম, আই হ্যাভ রিটেন এ লেটার, আমি একটা লেটার লিখেছি, মানে এইমাত্র লেখা জাস্ট কমপ্লিট করেছি, এটাই বোঝাচ্ছে। ঈশান হ্যাজ গান টু মুম্বাই, ঈশান মুম্বাই গেছে, মানে জাস্ট গেছে আর কি, বেশি দিন হয়নি, জাস্ট গেছে। 2 নম্বরে দেখো দিস অর দ্যাট, ইট ইস দ্য ফার্স্ট সেকেন্ড থার্ড বেস্ট ওর ওর্স্ট ইন সেন্টেন্সেস হুইচ কনসিস্ট দ্য ফলোইং, যেগুলোর মধ্যে এই ওয়ার্ডগুলো থাকবে। দিস ইজ দ্য ওর্স্ট নোবেল আই হ্যাভ এভার রিড, এটা সব থেকে খারাপ, মানে এতদিন যত নোবেল পড়েছি এটা সব থেকে খারাপ একটা উপন্যাস বা খারাপ একটা নোভেল। তো সেক্ষেত্রে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। ইট ইজ দ্য বেস্ট বুক আই হ্যাভ এভার রিড, এটা সব থেকে ভালো বই, মানে আমি এতদিন যত বই পড়েছি। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করব প্রেজেন্ট পারফেক্ট। একটু মনে রাখতে হবে দিস, দ্যাট, ইট ইজ দ্য ফার্স্ট সেকেন্ড থার্ড বেস্ট ওর্স্ট, এই কথাগুলো যখন আসবে, এই ওয়ার্ডগুলো যখন আসবে তখন। 3 নম্বরে দেখো টু শো দোজ সেন্টেন্সেস হুইচ হ্যাভ দ্য ফলোইং ওয়ার্ডস, আরো কিছু ওয়ার্ড রয়েছে। অলরেডি, সো ফার, অ্যাজ ইয়েট, ইয়েট, আপ টু নাও, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, এভার, লেটলি, এই ধরনের ওয়ার্ডগুলো যখন থাকবে তখন আমরা ইউজ করব কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ অলরেডি টেকেন মাই লাঞ্চ, আমি আমার লাঞ্চ অলরেডি খেয়ে ফেলেছি। হ্যাভ ইউ এভার বিন টু লন্ডন, তুমি কি কখনো লন্ডনে গেছো? ঠিক আছে, জেনারেলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ডাজ নট টেক অ্যান অ্যাডভার্ব অফ পাস্ট টাইম, এখানে কি বলছে, জেনারেলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স কখনো পাস্টের অ্যাডভার্ব নেয় না, মানে পাস্টের অ্যাডভার্ব এতে ইউজ হয় না, সেটাই বলছে, নিচে নোটে লেখা আছে। এক্সাম্পল দেখো কি লিখেছে, আই হ্যাভ সিন অমিত ইয়েস্টারডে, এটা রং। সিম্পল পাস্ট ইজ ইউজড when an adverb of past is mentioned. Okay, therefore the correct usage of sentence given above should be as follows: I saw অমিত yesterday, গতকাল আমি অমিতকে দেখেছিলাম। ঠিক আছে, গতকাল যখন ইয়েস্টারডে হয়ে যাচ্ছে তখনই কিন্তু সিম্পল পাস্ট হয়ে যাবে। ঠিক আছে, ইয়েস্টারডে বলে আমি কখনোই বলতে পারি না আমি একটু আগে অমিতকে দেখেছি, একটু আগে মানে যেটা আজকের দিনের মধ্যে ঘটবে। গতকাল বলে আমি কখনোই সেখানে প্রেজেন্ট পারফেক্ট ঢুকিয়ে দিয়ে বলতে পারি না যে এই তো গতকাল আমি দেখেছিলাম। ঠিক আছে, ওখানে কিন্তু সবসময় পাস্টই ইউজ হবে, এটাই বলছে। দেখো তারপরে তারপরে লাস্ট কি রয়েছে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, পারফেক্ট আর কন্টিনিউয়াসের সংমিশ্রণে যেটা হয়েছে। নামটা দেখি তোমরা বুঝতে পারছো, যেখানে একটু পারফেক্ট মিশে আছে একটু কন্টিনিউয়াস মিশে আছে। তার মানে কি এখানের গঠনটা কিন্তু খুব ইন্টারেস্টিং হবে। কেন, এখানে একটু পারফেক্টের গঠন থাকবে। দেখো সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস বিন প্লাস ভি1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, তার মানে ভি1 প্লাস আইএনজি মানে এটা কন্টিনিউয়াসের গঠন নিয়েছে এখানে। পারফেক্ট মানে হ্যাজ বা হ্যাভ থাকে, পারফেক্টের গঠন একটু নিয়েছে, দুটো মিলিয়ে পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, গঠনগুলো আমরা তো অবশ্যই মুখস্থ রাখবো প্রত্যেকটার। মানেটা একটু বুঝিয়ে দিই। পারফেক্ট কন্টিনিউয়াস মানে যে কাজটা বা যে অ্যাকশনটা আগে হয়েছে, কিছুদিন আগে হয়েছে এবং যার রেশ এখনো রয়েছে, যার রেস এখনো রয়েছে, মানে কিছুদিন আগে হয়েছে যার রেস এখনো রয়েছে, সেটাকে আমরা বলবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বা যেটা কিছুদিন আগে হয়েছে এখনো হচ্ছে এবং পরবর্তীকালে হতে থাকবে, সেরকম কিছু। ঠিক আছে, দেখো দিস টাইপ অফ টেন্স ইজ ইউজ টু এক্সপ্রেস দোজ অ্যাকশনস দ্যাট হ্যাড বিগান ইন দ্য পাস্ট, যেটা পাস্টে শুরু হয়েছে, অ্যান্ড আর স্টিল ইন প্রোগ্রেস, যেটা এখনো প্রোগ্রেসে রয়েছে, যেটা এখনো অনগোয়িং হচ্ছে। ধরো আমি একটা বাড়ি বানিয়েছি, বাড়িটা ধর একদিনে কমপ্লিট হয়ে যাওয়া সম্ভব নয়, বাড়ি বানানো শুরু হয়েছে ধরো আজ থেকে 1 বছর আগে, যেটা এখনো চলছে, সেটার ক্ষেত্রে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বাড়িটা শুরু করেছি আমি, এখনো যেটা চলছে, ঠিক আছে, সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দেখো স্ট্রাকচার দেওয়া আছে,
কি আছে এখানে, রাম হ্যাজ বিন লিভিং হিয়ার সিন্স 1993। আরেকটা কথা, কি করে আমরা বুঝবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পারফেক্ট কন্টিনিউয়াসের গঠনে কি থাকবে, সিন্স বা ফর, একটা টাইম মেনশন থাকবে সব সময়ের জন্য। ঠিক আছে, সিন্স বা ফর এই দুটো ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড নিশ্চয়ই থাকবে। রাম হ্যাজ বিন লিভিং হিয়ার সিন্স 1993, 1993 সাল থেকে রাম এখানে বসবাস করছে। তার মানে 1993 সাল তো অনেকদিন আগে চলে গেছে, তখন থেকে থাকা স্টার্ট করেছে, এখনো সে থাকছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। রাম হ্যাজ বিন লিভিং হিয়ার ফর লাস্ট 10 ইয়ার্স, লাস্ট 10 বছর ধরে রাম এখানেই আছে। ঠিক আছে, এবার বাকি গঠনগুলোই জানো, নেগেটিভ ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, জাস্ট চেঞ্জগুলো তোমরা দেখে এসছো আগেরগুলো সেরকমই হবে। নিচে দেখো প্লুরালের গঠন দেওয়া আছে, সাবজেক্ট আর ভার্ব অনলি চেঞ্জ হয়ে যাবে প্লুরালে, বাকি সব একই থাকবে। চলো ইউজেসটা দেখো, যেটা আমি বললাম টু শো দোজ অ্যাকশনস দ্যাট হ্যাড বিগান ইন দ্য পাস্ট এন্ড আর স্টিল ইন প্রোগ্রেস, সেটা। 2 নম্বরে দেখো কি আছে, ইট ক্যান বি ইউজড উইথ টাইম ফ্রেজেস লাইক, যেরকম আমি বললাম যে ফর থাকবে, সিন্স থাকবে, বা কখনো কখনো থাকতে পারে লং, হাউ লং, অল দ্য টাইম, অল উইক এটসেট্রা। এই ধরনের ওয়ার্ডগুলো যখন মেনশন থাকবে তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফর হাউ লং হ্যাভ ইউ বিন ইটিং, কতক্ষণ ধরে তুমি খাচ্ছ, মানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখো একটা টাইম বা একটা সময় যেন নির্ধারণ করে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস বলবো। সি হ্যাজ বিন ক্রাইং অল দ্য টাইম, সে সবসময় খালি কেঁদে বেড়াচ্ছে। ঠিক আছে, অল দ্য টাইম, তো সেক্ষেত্রেও হবে পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা, এই অবধি কি সবাই বুঝতে পেরেছো? একটু আমাকে কনফার্ম করো। হ্যালো। হ্যাঁ ম্যাম, হ্যাঁ বুঝতে ম্যাম। পেরেছি। হ্যাঁ ম্যাম হ্যাঁ একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ যে হ্যাঁ, বলো বলো। যেটা আপনি প্রেজেন্ট টেন্সে পড়ালেন, যেটা বলেছিলেন যে এটা পাস্ট টেন্সের মানে যেটা ডিফিডেড বলেছিলেন, যেটা ড্রামাটিক্যালি ওয়ে, ওটা একবার বলবেন কারণ আচ্ছা, হ্যাঁ ওটা হ্যাঁ কনফিউজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এরকমই একটু কিছুটা বলে তোমাদেরকে জিজ্ঞাসা করবো, যার যেখানে প্রবলেম হবে মাথায় রাখবে, নোট করে রাখবে, আমাকে সাথে সাথে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? হ্যাঁ, আমি এক্ষুনি বলে দিচ্ছি, দাঁড়াও সেটা বের করি। উম, হুম, এই যে এটা তো ইনডিফিনাইট। আচ্ছা হ্যাঁ, ওটা বলছি, মানে দেখো ইংলিশ লিটারেচার নিয়ে যারা পড়েছে তারা জানবে, দেখো অনেক সময় তো আমরা বাক্যকে মানে একদম সাদামাটা ভাবে ইউজ করতে পারি না। অনেক সময় কি হয়, বাক্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা সেটাকে নাটকীয় ভাবে উপস্থাপন করি, ড্রামাটিক ওয়েতে উপস্থাপন করি। তো সেক্ষেত্রে আমরা যখন বলবো তখন কিছু কিছু পাস্ট অ্যাকশনকে, হ্যাঁ কিছু কিছু পাস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট অ্যাকশন, তা বলে তো আমি এটা এভাবে ইউজ হবে না। ভারত মানে ব্রিটিশ সরকারকে উচ্ছেদ করেছে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট ঘটনা যেটা কোনোদিনই ভোলার নয়। আলেকজান্ডার ডিফিট পরুষ, আলেকজান্ডার পরুষকে হারিয়েছে, এগুলো তো খুব ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল মুভমেন্ট, এগুলো তো ভোলার নয়। তা বলে আমি যদি বলি আমি 10 বছর আগে একটা বেনারসি শাড়ি কিনেছিলাম, সেটা আমি ড্রামাটিক ওয়েতে ইউজ করব সিম্পল প্রেজেন্টে, সেটা তো কোনো কথা নয়, তাই না? তার একটা ইম্পর্টেন্স থাকতে হবে, তার একটা গুরুত্ব থাকতে হবে। তো সেই ধরনের ইম্পর্টেন্ট বাক্যকে যখন আমরা ড্রামাটিক ওয়েতে ইউজ করব, অনেক দিন আগে ধরো 100 বছর আগে জিনিসটা ঘটে গেছে, সেটাকে যখন আমরা ড্রামাটিক ওয়েতে ইউজ করব তখন মাঝে মধ্যে আমরা সেটাকে সিম্পল প্রেজেন্ট হিসেবে ইউজ করতে পারি। ইন্ডিয়া আপরুটস দ্য ব্রিটিশ এম্পায়ার, ইন্ডিয়া ব্রিটিশ এম্পায়ারকে আপরুট করেছে, উচ্ছেদ করেছে। আপরুটেড না বলে আপরুটস করছি, কেন? সেই ঘটনাটার উপরে আরো হাইলাইট করার জন্য, আরো ফোকাস করার জন্য। ঠিক আছে, কিন্তু আমরা সবাই জানি সেই ঘটনাটা বহুদিন আগে হয়ে গেছে, এটা পাস্ট অ্যাকশন, কিন্তু ঘটনাটার উপরে এমফাসাইজ করার জন্য আমরা এটাকে ইউজ করব। তাহলে আমি যদি বলি 20 বছর আগে আমি তার সাথে দেখা করতে গেছিলাম, সেটাকে আমি ড্রামাটিক ওয়েতে ইউজ করবো, এটা কোনো কথা হলো? বোঝাতে পারছি? ম্যাম তাহলে দুটোই ঠিক হবে, এটা যদি আমি প্রেজেন্টে ইউজ করি বা পাস্টে ইউজ করি? হ্যাঁ হ্যাঁ, দুটোই ঠিক হবে তো, অবশ্যই দুটো ঠিক হবে, এটা তো অবশ্যই পাস্ট অ্যাকশন। এখানে বলছে যে তোমরা যেন না কখনো ভুল করো, ধরো এরকম কোথাও দেওয়া আছে, তোমরা হয়তো ভাবলে যে হায় এখানে তো ইন্ডিয়া তো অনেকদিন আগে ব্রিটিশ এম্পায়ারকে আপলোড করেছি বাবা, এখানে তাহলে প্রেজেন্ট টেন্স দিয়েছি বাবা, বইতে মনে হয় দেখো প্রিন্টিং মিস্টেক আছে, এটা যাতে তুমি ভাবো, সেই জন্য এর উদাহরণটা দেওয়া হচ্ছে যে এই ক্ষেত্রেও কিন্তু মাঝে মাঝে সিম্পল প্রেজেন্ট আমরা ইউজ করতে পারি, অবশ্যই পাস্ট অ্যাকশন, সিম্পল প্রেজেন্ট ইউজ করতে পারি, সেটা তোমার জেনে রাখাটা দরকার, যাতে তুমিও কোথাও এরকম মানে লিটারেচারের কোনো প্রয়োজনে যাতে তুমিও এইভাবে ইউজ করতে পারো, ইউজেসটা তুমি জানো, সেই জন্যই জানিয়ে রাখো। বুঝতে পারছো? ক্লিয়ার? হ্যাঁ ম্যাম, ক্লিয়ার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর কারোর কোনো প্রবলেম আছে? না ম্যাম, কোনো প্রবলেম। ঠিক আছে, চলো এবার আমরা পাঁচটা শুরু করি। এই ইউজেস গুলো মনে রাখাটা খুব দরকার, আর গঠন তো মনে রাখতেই হবে,
ইউজেস গুলো মনে রাখতে হবে। দেখো পাস্টে নতুন ম্যাম করে এই ভাগ নোটসটা বলছি না। গ্রুপে দেবেন তো? হ্যাঁ অবশ্যই অবশ্যই, পিডিএফ ক্লাসের পরেই পিডিএফ পেয়ে যাবে, ঠিক আছে, অসুবিধা নেই। ঠিক আছে হ্যাঁ ম্যাম, ঠিক দেখো, আছে। এবার দেখো পাস্টে দেখো কি বলেছে, সুন্দর করে 4টে ভাগ, প্রত্যেকটারই ভাগ একই, এটাই ভালো, আলাদা করে মুখস্থ করতে লাগবে না, সবই একই, শুধু করে অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, বাকি সব একই থাকবে। 4টে ভাগ, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। নতুন করে ভাগগুলো কেন বলছি না, প্রত্যেকটাই একই। পাস্ট ইনডিফিনাইটে কি আছে দেখো, সাবজেক্ট প্লাস ভি টু প্লাস অবজেক্ট, হ্যাঁ সেখানে ভি 1 ছিল, এখানে ভি 2 হবে, জাস্ট পাস্ট ফর্মটা বসে যাবে আর কিছুই না, বাকি সব একই থাকবে। কোনো পাস্ট অ্যাকশন যখন বোঝাবে সেটা, এই দেখো ইউজেসে কি আছে, টু শো এ পাস্ট অ্যাকশন, আই রোড এ লেটার ইয়েস্টারডে, আমি গতকাল একটা চিঠি লিখেছিলাম, ব্যাস হয়ে গেল, পাস্ট অ্যাকশন বোঝাচ্ছে। ঠিক আছে, দেখো নিচে কিছু ওয়ার্ড দেওয়া আছে, ইয়েস্টারডে, এগো, লাস্ট, দ্য আদার ডে, দ্য ডে বিফোর, এই কথাগুলো যখন থাকবে তখন মাস্ট বি এটা পাস্ট অ্যাকশন হবে, ঠিক আছে। 2 নম্বরে দেখো, টু শো এ পাস্ট হ্যাবিট, অতীতের কোনো হ্যাবিট, প্রেজেন্ট টেন্সের সাথে পাস্ট টেন্সটা এবার তুলনা করো, হ্যাঁ যখন একটা পড়বে আরেকটার সাথে সবসময় কানেক্ট করতে থাকবে, যে আচ্ছা প্রেজেন্টের ইন্ডিফিনিটে তাহলে কি পড়েছিলাম, তাহলে কি বলতো বেশি মনে থাকবে, নাহলে কি একটা পড়ছি আরেকটা ভুলে যাচ্ছি, একটা পড়তে পড়তে আরেকটা সবসময় কানেক্ট করতে হবে। পাস্ট হ্যাবিট সেখানে বলেছিল কি, প্রেজেন্ট হ্যাবিচুয়াল অ্যাকশন, এখানে দেখো পাস্ট হ্যাবিচুয়াল অ্যাকশন। আই প্লেড ক্রিকেট ইন মাই চাইল্ডহুড, আমি শৈশবে ক্রিকেট খেলতাম, হয়তো এখন কাজের চাপে খেলা হয় না কিন্তু শৈশবে খেলতাম, ঠিক আছে, সেটা পাস্ট অ্যাকশন, ওই জন্য এটা পাস্ট ইনডিফিনাইট। সি অলওয়েজ প্রেড টু গড, সে সবসময় ঠাকুরকে ডাকতো, ঠিক আছে, পাস্ট টেন্স। 3 নম্বরে দেখো, দিস টেন্স ইজ ইউজড ইন কন্ডিশনাল সেন্টেন্সেস টু ইন্ডিকেট এ কন্ডিশন হুইচ ইজ আনলাইকলি টু অকার। আই উইশ আই নিউ সিঙ্গিং, যদি আমি গান গাইতে পারতাম, এটা আমার ইচ্ছা, যদি আমি গান গাইতে পারতাম, আই উইশ আই নিউ সিঙ্গিং। ইফ রবি কেম উই উড কনগ্রাচুলেট হিম, যদি রবি আসতো তাহলে আমরা তাকে কনগ্রাচুলেট করতাম। তার মানে কি, একটা শর্তের উপরে যখন কিছু করছে, যে রবি যদি আসে তবে কনগ্রাচুলেট করতে পারবো তাকে, কিন্তু রবি যদি না আসে কাকে কনগ্রাচুলেট করবো, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট মানে পাস্ট ভার্ব ইউজ করব, লেখাই আছে কন্ডিশনাল সেন্টেন্সেস, যখন কোনো কন্ডিশন শর্ত দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমরা পাস্ট ইউজ করব, ওকে। 4 নম্বরে দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, 4 নম্বরটা একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পাশে স্টার মার্ক দিয়ে মেনশন করে রাখবে, মানে প্রায় প্রত্যেকটা পরীক্ষায় থাকেই, ঠিক আছে, এই ফ্রেজগুলো দিয়ে প্রত্যেকটা পরীক্ষায় থাকেই। ইট ইজ হাই টাইমের পরে তোমাকে মানে ভার্বের জায়গাটা পুরো ড্যাশ দিয়ে দেবে, পাশে ব্র্যাকেটে 3টে ভার্বের ফর্ম দেওয়া থাকবে, কোন ভার্বের ফর্মটা বসবে, পরিষ্কার পাস্ট ফর্ম বসবে, একদম জলের মতো মুখস্থ করে নাও, ঠিক আছে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ অ্যাবাউট টাইম, এগুলো থাকলে সবসময়ের জন্য ভার্ব হবে সিম্পল পাস্ট। ইট ইজ টাইম ইউ রিপেয়ার দ্য এসি, ইট ইজ অ্যাবাউট টাইম ই গট এ হেয়ার কাট, ওকে, মনে রাখবে এটা। দেখো বেশি কিছু নেই, ওই কটাই ছিল, 4টে ছিল। দেখো কন্টিনিউয়াসে যে জিনিসটা অতীতে কন্টিনিউয়াসলি হচ্ছিল, যে জিনিসটা অতীতে কন্টিনিউয়াসলি হচ্ছিল সেটা কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। সি ওয়াজ কলিং মি, সে আমাকে ডাকছিল, ঠিক আছে, সেম অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভ, প্রত্যেকটা ভাগই দেখো দেওয়া রয়েছে, গঠনগুলো একই রকম, সেখানে শুধু সাবজেক্ট প্লাস ইচ প্লাস ভি 1 প্লাস আইএনজি ছিল, এখানে দেখো ইজের জায়গায় ওয়াজ হয়ে যাবে, জাস্ট অক্সিলারি ভার্বগুলো চেঞ্জ হবে। মানে তোমরা কিন্তু কেউ অন্ধের মতো প্রত্যেকটা গঠন মুখস্থ করতে বসবে না, শুধু প্রেজেন্টেই মুখস্থ রাখবে, বাকি অক্সিলারি ভার্বগুলোকে চেঞ্জ করে দেবে, তাহলেই তো হয়ে যাবে, আর তো কিছু করার নেই, বাকি তো সব একই, প্রত্যেকটা ধরে ধরে মুখস্থ করার কিছু নেই। আর দেখো প্লুরালের ক্ষেত্রে কি হবে, সেখানে ছিল অ্যাম ইজ আর এখানে থাকবে ওয়াজ ওয়্যার, এই তো ওয়াজ আর ওয়্যার, প্লুরালের ক্ষেত্রে ওয়্যার হবে, আর কিছু না, ব্যাস। এবার দেখো এর ইউজেস গুলো কি আছে, দিস সেন্টেন্স ইজ ইউজড when two actions were simultaneously in progress in the past, while she was preparing lunch I was taking shower, তার মানে যখন সে লাঞ্চ তৈরি করছিল আমি তখন স্নান করছিলাম, ঠিক আছে, মানে দুটো অ্যাকশনই কিন্তু পাস্টেই হচ্ছে, সে যখন সেটা করছিল আমি তখন ওটা করছিলাম। while I was reading my wife was watching TV, যখন আমি পড়ছিলাম আমার স্ত্রী টিভি দেখছিল, ঠিক আছে, পূর্বের দুটো ঘটনা দুটোই পাস্টে হচ্ছে এবং একসাথে হচ্ছে, তখন কন্টিনিউয়াস তো অবশ্যই হবে। তারপর দেখো, দিস টেন্স ইজ অলসো ইউজড ইন কম্বিনেশন উইথ সিম্পল পাস্ট, ওকে, সিম্পল পাস্টের সাথে যখন কম্বিনেশন হচ্ছে, দেখো হোয়াইল আই ওয়াজ ওয়াকিং ইন দ্য ফিল্ডস আই ফাউন্ড এ মোবাইল ফোন, যখন আমি মাঠ দিয়ে হাঁটছিলাম আই ফাউন্ড এ মোবাইল ফোন, আমি একটা মোবাইল ফোন খুঁজে পেয়েছিলাম, ঠিক আছে। তো এটাকে কেন, এটা তোমরা বলতে পারো যে তাহলে আমরা এখানেও দুটোকে হচ্ছে মানে দুটো কন্টিনিউয়াস করে দেবো, হবে না,
মোবাইল ফোন খুঁজে পেলাম, জাস্ট একবারই তো পেলাম, মানে খুঁজে পাচ্ছিলাম, মানে মোবাইল ফোন কি কিছুক্ষণ ধরে আবার খুঁজে পাচ্ছিলাম নাকি? এটা তো হয় না। যে অ্যাকশনটা অনেকক্ষণ ধরে হচ্ছে সেটাকে আমরা কন্টিনিউয়াস দিতে পারি, যেরকম আমি হাঁটছিলাম, হাঁটার কাজটা অনেকক্ষণ ধরে হচ্ছে, তাই সেখানে হবে কন্টিনিউয়াস। কিন্তু আমি মোবাইল ফোনটা খুঁজে পেয়ে গেছিলাম, জাস্ট পেয়ে গেছিলাম, তো সেটা হবে সিম্পল পাস্ট। ঠিক আছে। বিতে দেখো, হোয়েন আই ওয়াজ গোয়িং টু স্কুল এ ডগ বিট মি। যখন আমি স্কুলে যাচ্ছিলাম একটা কুকুর আমাকে কামড়ে দিয়েছিল। স্কুলে যাচ্ছিলাম, যাওয়ার কাজটা অনেকক্ষণ ধরে হয়েছে, তাই সেখানে কন্টিনিউয়াস। কুকুর কামড়েছে সেটা তো 1 সেকেন্ডেই হবে, তাই না? তো সেটা সিম্পল পাস্ট। চলো, পাস্ট পারফেক্ট টেন্সে কি রয়েছে? একই রকম, যে ঘটনাটা পাস্টে কিছুক্ষণ আগে হয়ে গেছে, ঠিক প্রেজেন্টের মতোই পাস্টের কিছুক্ষণ আগে হয়ে গেছে। এখানে দেখো গঠনে কি আছে, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 প্লাস অবজেক্ট। ওকে, বাকিগুলো তো জানোই পরপর কিভাবে চেঞ্জ হবে। সেখানে ছিল দেখো হ্যাজ হ্যাভ, প্রেজেন্টের পারফেক্টের যে গঠনে ছিল হ্যাজ হ্যাভ, এখানে কি হয়ে যাবে, জাস্ট হ্যাড হয়ে যাবে, পাস্টের জাস্ট অক্সিলারি ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, uses দেখো কি, when two actions occur in the past one after the other, then the first action is expressed in past perfect tense and the second action is expressed in simple past tense। সেই রকম এই 1 নম্বরের পাশে তোমরা মানে পারলে 1000টা স্টার মার্ক মেরে রাখো, কারণ এটা প্রত্যেক পরীক্ষায় আসবেই, ধরে রাখো 1 নম্বরে যেটা আছে। দেখো কি, the patient had died before the doctor came। পেশেন্ট মরে গেছিল ডক্টর আসার আগে। প্রচুর পরীক্ষায় আসে, যে কোনো একটা ভার্বের জায়গায় তোমাকে ড্যাশ দিয়ে দেবে, বলবে পাশে ব্র্যাকেটে বা 4টে অপশন থাকবে, কোন অপশনটা হবে। প্রচুর পরীক্ষায় আসে এবং এটা প্রচুর ভুল হয় সবার স্টুডেন্টদের। কি বলছে এখানে, আমাকে ভাবতে হবে কোন কাজটা আগে হয়েছে। ডক্টর আসার আগে পেশেন্ট মরে গেছে, তার মানে কোন কাজটা আগে হলো? মরে গেছে এটা আগে, না ডক্টর এসেছে এটা আগে? মরে গেছে এটা আগে, তাহলে একটু আগে যেটা হয়ে গেছে তার মানে মরে যাওয়ার কাজটা একটু আগে হয়েছে, তার মানে মরে যাওয়াটা হবে পারফেক্ট টেন্সে, তার মানে দ্য পেশেন্ট হ্যাড ডাইড আমরা করব, বিফোর দ্য ডক্টর কেম, তারপরে ডক্টর এসছে, সেটা হবে সিম্পল পাস্টে। বোঝাতে পারছি? বিতে দেখো, হি কেম আফটার শি হ্যাড গান, সে এসেছিল সে চলে যাওয়ার পর, তার মানে সে কখন এসেছিল, সে চলে যাওয়ার আগে না পরে? সঙ্গে সঙ্গে এটা ভাববো, যখন দেখবো সে চলে যাওয়ার পরে এসছে তার মানে চলে যাওয়ার কাজটা আগে হয়েছে, যেটা আগে যে কাজটা হবে সেটা আমরা পারফেক্ট টেন্স ইউজ করব, পাস্ট পারফেক্ট করে দিলাম হ্যাড গান, তারপরে সে এসছে, পরেরটা সিম্পল পাস্ট হবে, ব্যাস। এটা কিন্তু বারবার বলছি প্রচুর ইম্পর্টেন্ট, প্রত্যেকটা পরীক্ষায় মাস্ট মাস্ট আসে। 2 নম্বরে দেখো কি আছে, টু এক্সপ্রেস সাম আনফুলফিলড উইশ ইন দ্য পাস্ট। ওকে, পাস্টে এমন কিছু ইচ্ছা যেটা অপূর্ণ থেকে গেছে বা যেটা পূরণ হয়নি, সেরকম কোনো কিছু উইশ, যেরকম দেখো, আই হ্যাড হোপ দ্যাট হি উড পাস, আমি আশা করেছিলাম যে সে হয়তো পাস করবে, আশা করেছিলাম যে সে হয়তো পাস করবে। ওকে, প্রথমটা দেখো পারফেক্টে আছে আই হ্যাড হোপ দ্যাট হি উড পাস, পরেরটা কিন্তু সিম্পল পাস্টে আছে। বিতে দেখো, সি হ্যাড এক্সপেক্টেড হিজ অ্যারাইভাল বাট হি ডিড নট কাম, সে আশা করেছিল সে পৌঁছবে, তার পৌঁছানোটা সে আশা করেছিল কিন্তু সে আসেনি। ঠিক আছে, প্রথমটা দেখো পারফেক্টে হচ্ছে, তারপর একটা সিম্পল পাস্ট, কেন? সে একই রকমই, কিন্তু আশা করেছিল তো আশাটা তো আগে করবে, তারপরে তো আসবে কি না আসবে সেটা পরের ব্যাপার, আশা যেহেতু আগে করেছে তাই সেখানে দেখো পারফেক্ট হয়েছে, পরে আসেনি সেটা আলাদা ব্যাপার, সেটা সিম্পল পাস্টে আছে। বোঝাতে পারলাম এই জায়গাটা একটু ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ ম্যাম। হুম, ওকে, যার যেখানে অসুবিধা হবে মাইক অন করে বলবে, ঠিক আছে? চলো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি আছে, একই জিনিস, আবারও একই জিনিস, সেটা কি, শুধু গঠনগুলো মনে রাখতে হবে, সেখানে হ্যাজ অর হ্যাভ ছিল, তার জায়গায় হ্যাড হয়ে যাবে, বাকি সব একই, সব একই। ঠিক আছে, মানে পাস্টে কোনো একটা কাজ শুরু হয়েছে এবং যেটা চলছে, পাস্টেই সবকিছু হচ্ছে। ঠিক আছে, দিস টেন্স ইজ ইউজড টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন দ্যাট স্টার্টেড ইন পাস্ট, কন্টিনিউড ফর এ পিরিয়ড অফ টাইম, দেন ফিনিশড ইন পাস্ট, তার মানে পাস্টের অনেকদিন আগে শুরু হয়েছে এবং যেটা আবার পাস্টেই শেষ হয়ে গেছে। এখন এখন বর্তমানে তার কিন্তু কোনো রেশ নেই, তখনই আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করবো, কারণ দেখো যদি এখন রেশটা থেকে যায় তখন সঙ্গে সঙ্গে তো সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে, তাই না? তো পাস্টেই কিন্তু অ্যাকশনটাকে শেষ হতে হবে, তবেই আমরা সেটাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলতে পারবো। দেখো স্ট্রাকচারে কি আছে, বলে দিলাম সব একই, শুধু হ্যাজ হ্যাভের জায়গায় হ্যাড বসিয়ে দেবো, বাকি দেখো সব একই। একটা এক্সাম্পল দেখো, সি হ্যাড বিন ওয়াচিং ফর সি হ্যাড বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স, সে টিভি দেখছিল 2 ঘন্টা ধরে, মানে আগে, কাল বা পরশু, গতকাল বা পরশু জবেও হবে, সে টিভি দেখছিল 2 ঘন্টা ধরে, তার মানে টিভি দেখার কাজটা তার শেষ হয়েছে, মানে পাঁচটাই শুরু হয়েছে পাঁচটাই শেষ হয়ে গেছে, কিন্তু যেটা কিছুক্ষণ ধরে চলছিল। বলেছি পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সবসময় একটা টাইম মেনশন থাকবে, দেখো ফরের পরে 2 আওয়ার্স লেখা আছে।
ঠিক আছে, সে হ্যাড বিন ওয়াচিং টিভি সিন্স 2 PM, দুটো থেকে সে টিভি দেখা শুরু করেছে এবং যেটা চলছিল মানে পাস্টে সেরকম। ইউজেসটা দেখো, ইট ইজ ইউজ টু এক্সপ্রেস এ রিপিটেড অ্যাকশন ইন দ্য পাস্ট। ঠিক আছে, কোনো রিপিটেটিভ অ্যাকশন যেটা গত মানে পাস্টে হয়েছে সেক্ষেত্রে আমরা এটাকে ইউজ করি। আই হ্যাড বিন ট্রাইং টু কন্ট্যাক্ট ইউ, মানে আমি অনেক চেষ্টা করেছিলাম তোমার সাথে কন্ট্যাক্ট করার জন্য, তোমার সাথে কন্ট্যাক্ট করতে আমি অনেক চেষ্টা করেছিলাম। পাস্টের কোনো অ্যাকশন যেটা কিনা আমি বারংবার করেছি সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করব। 2 নম্বরে দেখো কি আছে, ইট ইজ ইউজ টু এক্সপ্রেস অ্যান অ্যাকশন দ্যাট হ্যাড হ্যাপেন্ড ইন দ্য পাস্ট এন্ড ইটস এফেক্টস ওয়্যার স্টিল ভিজিবল ইন দ্য পাস্ট। একই রকমই, she had been playing tennis when the news of her selection came in। আচ্ছা, she had been playing tennis, সে টেনিস খেলছিল, মানে শুরু করেছে অনেকক্ষণ ধরে খেলছে when the news of her selection came in, যখন তার সিলেকশন মানে তার সিলেকশন হয়ে গেছে টেনিস কোনো টিমে বা কিছুতে হবে, তার সিলেকশনের খবরটা যখন চলে এসেছিল তখন সে অনেকক্ষণ ধরে খেলছিল। আই হ্যাড বিন রিডিং নোভেল ফর 2 hours when she asked me about its plot, যখন সে আমাকে প্লটের ব্যাপারে জিজ্ঞাসা করছিল তখন আমি নোবেল বা উপন্যাসটা 2 ঘন্টা ধরে পড়ছিলাম। ঠিক আছে, পাস্ট টেন্স এখানেই কমপ্লিট হলো। চলো এবার ফিউচার টেন্সে যাই। ফিউচারেরও দেখো সেম 4টে ভাগ আছে, তার মানে ভবিষ্যতে যে কাজটা হচ্ছে, হবে বা কিছুক্ষণ আগে ঘটে গেছে, এবার সব ভবিষ্যৎ নিয়ে ব্যাপার। ঠিক আছে, ফিউচার ইনডিফিনাইট টেন্সে দেখো কি আছে, এখানে গঠনগুলো, এখানে অক্সিলারি ভার্বগুলো একটু লক্ষ্য করবে। দেখো, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভি1 প্লাস অবজেক্ট, আই যখন থাকবে তখন শুধু স্যাল বসবে, বাকি সব জায়গায় উইল বসবে। থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে উইল হবে, বাকি সব জায়গায় বাকি আই এর পরে স্যাল হবে, উই এর পরে শ্যাল হবে। ওকে, দেখো এখানে দেখো ইউজেস খুবই কম ইউজেস, টু শো কন্ডিশনাল অ্যাকশনস দ্যাট হ্যাভ অ্যাডভার্ব ক্লজ, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স অ্যালং উইথ আনলেস, আনটিল, হোয়েন, ইফ। ওকে, এটা দেখো আনলেস, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ এটাও স্টার মার্ক করে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। আনলেস সি ওয়ার্কস হার্ড সি উইল নট পাস, যদি না সে পরিশ্রম করে সে কিন্তু পাস করতে পারবে না। ইফ ইউ রান ফাস্ট ইউ উইল উইন দ্য রেস, যদি তুমি দ্রুত দৌড়াতে পারো তুমি রেসটা অবশ্যই জিতবে। ঠিক আছে, তার মানে আবারও কিন্তু সেই কন্ডিশন চলে আসছে, যখন আমরা কোনো কন্ডিশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যখন আমরা কোনো কন্ডিশন দিয়ে দিচ্ছি কন্ডিশনটা হবে প্রেজেন্টে, বাকি যে ক্লজটা পরের যে ক্লজটা আছে সেটা হবে কিন্তু সিম্পল ফিউচারে। ওকে, কি লেখা আছে, টু শো কন্ডিশনাল অ্যাকশনস দ্যাট হ্যাভ অ্যাডভার্ব ক্লজ, যেটাতে অ্যাডভার্ব ক্লজ রয়েছে এবং কন্ডিশন রয়েছে, সেক্ষেত্রে আমরা সেখানে প্রেজেন্ট ইউজ করব এবং পরের যে ব্যাপারটা, পরের যে মানে ক্লজটা আছে দেখো সেখানে আমরা ইউজ করছি সিম্পল ফিউচার। আনলেস, আনটিল, হোয়েন, ইফ, এই ওয়ার্ডগুলো যখন ইউজ হবে, মানে যখন কোনো শর্ত আরোপ করা হচ্ছে। ঠিক আছে, ওকে, আর এমনি তো ফিউচার ইন্ডিপেন্ডেন্ট এমনি তো বলি আমি কাল যাবো, আমি কাল খাবো, আমি কাল ঘুরতে বেরোবো, এগুলো তো এমনি হবেই, এটা আর বলার কিছু নেই। 2 নম্বরে দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি আছে দেখো, এখানে বলছে গঠনটা মনে রাখবো, সবই একই থাকবে। দেখো সাবজেক্ট ভি1 প্লাস আইএনজি অবজেক্ট এগুলো সব একই, মাঝখানে একটু চেঞ্জ কি হয়ে গেছে, উইল বি হয়ে গেছে। আই আর উই থাকলে শ্যাল বি হবে, বাকি যা সাবজেক্ট থাকবে সেগুলোর পরে উইল বি হবে। ব্যাস, শুধু এইটুকু মনে রাখতে হবে আমাদের, জাস্ট ওই চেঞ্জেস গুলো মনে রাখবে, বাকি প্রেজেন্টের গঠনটা মনে রাখলেই হবে, বাকি শুধু চেঞ্জেস গুলো মনে রাখবে। সি উইল বি কুকিং ফুড অ্যাট দিস টাইম টুমরো, কি বলছে, সে পরের দিন এই সময় রান্না করতে থাকবে, মানে পরের দিন জাস্ট এই টাইমে সে কিন্তু রান্না করতে থাকবে, এই টাইমে পরের দিন এই কাজটা কন্টিনিউয়াসলি হবে, সেটা সে এখন থেকে বলে দিচ্ছে। ঠিক আছে, এবার পারফেক্টে কি বলছে দেখো, সব একই থাকবে, সাবজেক্ট দেখো ভি3, অবজেক্ট একই আছে, শুধু উইল হ্যাভ হয়ে যাবে। প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাজ বা হ্যাভ থাকে, এখানে শুধুমাত্র শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ থাকবে। ঠিক আছে, সি উইল হ্যাভ সাবমিটেড হার প্রজেক্ট বাই মানডে, সে তার প্রজেক্টটা সাবমিট করবে সোমবার, মানে পরের সোমবার সে তার প্রজেক্টটা সাবমিট করবে। ঠিক আছে, এটা পারফেক্ট টেন্স। বাকিগুলো তো জানি। নোট দেখো কি লেখা আছে নিচে, বাই টুমরো, টিল নেক্সট উইক, বাই মানডে, এগুলো থাকলে আমরা ফিউচার পারফেক্ট ইউজ করব। ঠিক আছে, মানে যেটা পরবর্তীকালে সে কমপ্লিট করবে সেরকম কোনো কাজ থাকলে তখন আমরা ফিউচার পারফেক্ট করব। ইউজেস দেখো, টু শো অ্যান অ্যাকশন ইন হুইচ হোয়েন অর বিফোর ইজ ফলোড বাই প্রেজেন্ট টেন্স। আই আই উইল হ্যাভ কমপ্লিটেড দিস টাস্ক বিফোর সি কামস, সেই কিন্তু শর্ত, এটাও কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, যেখানে দেখবে কন্ডিশন থাকবে বাক্যের মধ্যে সেই সমস্ত বাক্যগুলো প্রচন্ড ইম্পর্টেন্ট হয় পরীক্ষার জন্য। আই উইল হ্যাভ কমপ্লিটেড দিস টাস্ক বিফোর সি কামস, সে আসার আগেই কিন্তু আমি আমার টাস্কটা কমপ্লিট করে রাখবো, মানে এখনো কমপ্লিট করিনি।
একটু পরে করব, সেটাই বলছি। সে আসার আগে, তাহলে সে আসবে, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স করব। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে সে আসার আগে আমি কমপ্লিট করব, তাহলে কোনোটাই তো এখনো হয়নি, সে তো আসেও নি আর তো টাস্ক তো কমপ্লিটও করিনি, তাহলে দুটো ফিউচারই করি। না, দুটো ফিউচার একসাথে কখনোই হবে না, দুটো ফিউচার অ্যাকশন কখনোই একসাথে হবে না। একটা তোমাকে প্রেজেন্টে রাখতেই হবে। কোনটা প্রেজেন্টে রাখবো? না, যেটা শর্ত সেটাকে আমরা প্রেজেন্টে রাখবো। শর্তটা কি? যদি সে আসে, সেটা নিয়েই কথা তো। না আসলে তো টাস্ক করবো না, আর আসলে করব, সেটাই ব্যাপার। তাহলে সে আসলে তারপর আমি টাস্কটা করবো, মানে সে আসার আগে আমি করে ফেলবো টাস্কটা, ঠিক আছে? তার আসার উপরে সবকিছু ডিপেন্ড করছে, তাই শর্তটা দেখো আছে প্রেজেন্ট টেন্সে, সিম্পল প্রেজেন্টে। আর বাকিটা দেখো সেটা আছে কিন্তু ফিউচার পারফেক্টে। ওকে, হি উইল হ্যাভ রিচ স্কুল বিফোর দ্য বেল রিংস, মানে ঘন্টা বাজার আগেই সে স্কুলে পৌঁছে যাবে, এটাই বলছে। ঘন্টা বাজার আগে, সেই ঘন্টা বাজার সেটাও একটা শর্ত, সেটা দেখো প্রেজেন্টে আছে, বাকিটা দেখো ফিউচার পারফেক্টে আছে। দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে কি আছে? সব একই, পুরো গঠন গঠন সব একই, শুধু দেখো সেখানে হ্যাজ বা হ্যাভ বিন ছিল, এখানে শুধু হ্যাভ বিন এর জায়গায় তার আগে একটু শ্যাল বা উইল চলে আসবে, শ্যাল হ্যাভ বিন অর উইল হ্যাভ বিন, এটা চলে আসবে। বাকি সব একই থাকবে, বাকি সব গঠন, ঠিক আছে? আচ্ছা, নিচে আছে এক্সারসাইজ, নিচে আছে এক্সারসাইজ। এবার দেখো এক্সারসাইজের আগে এখানে দেখো এক্সাম্পল একটা দিয়ে দিই। বাই দ্য এন্ড অফ দিস মান্থ আই উইল হ্যাভ বিন ট্রাভেলিং ফর 6 months, কন্টিনিউয়াস অ্যাকশন, মানে বাই দ্য এন্ড অফ দিস মান্থ আই উইল হ্যাভ বিন ট্রাভেলিং ফর 6 months, মানে এই মাস শেষ হওয়ার পরে বা এই মাস শেষ হলে আই উইল হ্যাভ বিন ট্রাভেলিং ফর 6 months, আমি 6 মাসের জন্য ঘুরতে বেরিয়ে চলে যাব। 6 মাসের জন্য, সেই কিন্তু একটা টাইম মেনশন করছি, মানে এখনো ঘুরতে যাইনি, বেরিয়ে যাব, এবং যেটা 6 মাস ধরে চলতে থাকবে, সেরকম একটা অ্যাকশন। পরেরটা দেখো বাই দ্য এন্ড অফ দিস মান্থ আই উইল হ্যাভ ট্রাভেল ফর 6 months, প্রথমটা দেখো লেখা আছে কন্টিনিউয়াস অ্যাকশন, মানে যেটা হতে থাকবে। আই উইল হ্যাভ ট্রাভেল ফর 6 months, আমি 6 মাসের ট্রাভেলটা কমপ্লিট করবো, মানে এখানে পরেরটা বলছে এটা কমপ্লিট অ্যাকশন, মানে আমি নিশ্চিত যে আমি 6 মাসের মধ্যে ট্রাভেলটা কমপ্লিট করতে পারবো। আর প্রথমেরটা দেখো কন্টিনিউয়াস অ্যাকশন, মানে 6 মাস ধরে চলতে থাকবে, 6 মাসের মধ্যে ট্রাভেল করতেও পারি বা আরো 1 মাস এক্সট্রা বাড়িয়ে দিতেও পারি। এইখানে দুটো ডিফারেন্সটা বলছে, কন্টিনিউয়াস অ্যাকশন আর কমপ্লিটেড অ্যাকশন, ঠিক আছে? হ্যাঁ ম্যাম, এমনি তো হ্যাঁ ম্যাম। ছোটবেলাতে পড়েছিলাম, তারপর অনেকদিন এসব থেকে ডিটাচ। এবার হুম, একটু পড়লে পুরো ব্যাপারটা হয়তো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম তাই, একদম তাই। সেটাই সেটাই, আমি ইংরাজির বলি ইংরাজি, যদি আমাকে ম্যাথও দেওয়া হয় একই রকমই হবে, ছোটবেলা থেকে সব ম্যাথই করে এসেছি, এবার একটু প্র্যাকটিস করলেই সব হয়ে যাবে আর কি। ব্যাপার ওটাই, নাহলে আর কিছু না, সবারই তো হ্যাঁ হ্যাঁ জানাশোনা, হ্যাঁ। ওটা কোনো ব্যাপার নয়। একটু প্র্যাকটিস করবে, সঙ্গে সঙ্গে চলে আসবে, ওটা কোনো ব্যাপার নয়। আচ্ছা, এক্সারসাইজে এক্সারসাইজে আচ্ছা এখন চলো আমি তোমাদেরকে না একটু 5টা করিয়ে দিই, বুঝলে? একটু 5টা করিয়ে দিই, মেবি এখানে 50টার মতো আছে হয়তো, স্ক্রল করে দেখে নিই তো কটা আছে। না, 32টার মতো আছে। ও না, 50টা, হ্যাঁ হ্যাঁ, 50টার মতোই আছে, 50টার, হ্যাঁ 50টার মতোই আছে। তোমাদেরকে আমি প্রথম 5টা একটু করিয়ে দিচ্ছি, ঠিক আছে? তোমাদেরকে আনসার বলছি, দেখি মানে জিজ্ঞাসা করছি, দেখি বলো তো আনসার করতে পারো কিনা, নাহলে আমি তো আছি বলে দেওয়ার জন্য। আচ্ছা, 1 নম্বরে দেখো কি আছে, বললাম না এইভাবে এরর কারেকশনে আসবে তোমাদের। দেখো, দ্য কোশ্চেন ইজ সো কমপ্লিকেটেড দ্যাট ইট কুড নট বি সলভড ইমিডিয়েটলি, কোন সেগমেন্টে ভুল আছে? আর যদি মনে হয় কোনো সেগমেন্টে ভুল নেই, তাহলে অপশন 4 হবে, নো এরর, ঠিক আছে? বলো তো কোথায় ভুল আছে, একটু দেখে ভালো করে পড়ে বলো তো। ফার্স্টটা ট্রাই করো, যদি না হয় আমি উত্তর বলে দিচ্ছি। একটু দেখো, একদম ইজি কিন্তু। একটু ভার্বের গঠনগুলো দেখো। দ্য কোশ্চেন ইজ সো কমপ্লিকেটেড, কোশ্চেনটা এতটাই কঠিন দ্যাট ইট কুড নট বি সলভ ইমিডিয়েটলি, যেটা ঝট করে সলভ করা সম্ভব নয়। কোথায় ভুল আছে মনে হচ্ছে? ভুল হোক ঠিক হোক বলো না, অসুবিধা নেই, এখানে তো আর কি নেগেটিভ ভাবে তো ম্যাম নেই। সলভটা কি ঠিকই তো সলভ লাগছে। 3 হ্যাঁ, নম্বর পার্টটাতে আছে। হ্যাঁ 3 নম্বরে, হ্যাঁ যে বলছো 3 নম্বর, কোথায় ভুল আছে একটু বলো। ওই বি সলভ যেটা, ওটা শুধু সলভ হবে মনে হচ্ছে, তোমার ফুড আছে ওখানে। আচ্ছা আচ্ছা, আচ্ছা তুমি একটা বললে, ঠিক আছে, এরকম বললে কি বলতো আমি ভুলটা বুঝতে পারবো। আর আর দুজন যে বলছিলে, এক একজন করে বলো, বাকি একজন বলছিলে, আরো দুজন বলো, আর কার কোথায় কি ভুল আমিও মনে হচ্ছে। বলছিলাম ওই বি সলভটা হচ্ছে যে সলভ হতো মনে হচ্ছে। আচ্ছা, মানে বিটা হবে না, আর বাকি যারা আছে সবারই একই উত্তর। আচ্ছা, ঠিক আছে, তার মানে সবারই একই উত্তর, ঠিক আছে, আমি একটু বলে দিই, ওটা বি হবে। কেন বি হবে সেটা বলে দিই, এবার ভুলটা একটু বলে দিই। ভুলটা হচ্ছে একদম চোখের সামনে জল জল করছে, কুড নট হবে না, ক্যান নট হবে, তার কারণ প্রথমের ভার্বটা কি আছে, ইজ আছে তো,
প্রথমের যে ভার্বটা শুরু হচ্ছে, দ্য কোশ্চেন ইজ সো কমপ্লিকেটেড, কোশ্চেনটা এতটাই কঠিন, প্রথমটা তো প্রেজেন্টে রয়েছে, পরেরটা তো প্রেজেন্টেই হবে, যে এটা সলভ করা সম্ভব নয়। যেমন আমাকে এখানে এমন একটা প্রশ্ন দিয়েছে এত কঠিন জবাব আমি সলভই করতে পারছি না, এখনই হচ্ছে, এখন পারা সম্ভব নয়, মানে কোশ্চেনটা এখন হচ্ছে আর আমি পরের সলভটা করছি মানে অতীতে গিয়ে, সেটা কি করে সম্ভব? ক্যান নট হবে। বিটা কেন হবে সেটা বলে দিচ্ছি। সলভ করা সম্ভব নয়, বি মানে যেটা প্যাসিভ, যখন প্যাসিভে থাকে তখন বি হয়, ঠিক আছে? অঙ্ক কি একা একা সলভ হয়ে যায়? মানে অঙ্ক নিজে নিজে সলভ হয়ে যায় না, অঙ্ক কারোর দ্বারা সলভ হয়, কারোর দ্বারা সলভ হয় তো, মানে আমি অঙ্কটাকে সলভ করবো তবে না অঙ্কটা সলভ হবে, তাই তো? তার জন্যই আসবে বি, ঠিক আছে? বিটা আমরা কখন আনি? যখন ধরো আমি বলছি আই ক্যান নট ডান দিস ওয়ার্ক, আই ক্যান নট ডু দিস ওয়ার্ক, যদি আমি বলি আমি আমি বাবা আমি কাজটা করতেই পারবো না, আই ক্যান নট ডু দিস ওয়ার্ক, আমি কাজটা করব, এখানে সাবজেক্ট কে আমি, তখন কিন্তু বি আসবে না, তখন বি আসবে না। কিন্তু যদি বলে কাজটা আমার দ্বারা করা হবে না, কাজটা কারোর দ্বারা সংগঠিত হচ্ছে, তখন আসবে কিন্তু প্যাসিভ, ঠিক আছে? এখানে বলছে ইট কুড নট বি সলভ ইমিডিয়েটলি, এখানে ভার্ব দেখো, দ্যাট এর পরে লিঙ্কারের পরে ভার্ব কি আছে দেখো, ইট আছে। ইট মানে কি? কোশ্চেনটার কথা বলছে, ইট মানে কিন্তু আমি নয়, ইট মানে কোশ্চেনটা বলছে। সাবজেক্ট খুব ভালো করে ফলো করতে হবে, নাহলে কিন্তু সাবজেক্টের পরে কি ভার্ব হচ্ছে কোনোদিন ধরতে পারবে না। খুব স্লাইড, আর এই স্লাইডেই হয়ে যায় ভুল। সাবজেক্ট দেখো, যদি এটা বলতো আই, ওখানে কিন্তু একদম তোমাদের কথা ঠিক, বি হতো না, এখানে আছে ইট। ইট ক্যান নট বি সলভ, মানে এটা সলভ করা সম্ভব নয়। তার মানে অঙ্ক কি একা একা সলভ হয়ে যাবে? অঙ্কটা তো আমি সলভ করবো, তার জন্য অঙ্কটা কারোর দ্বারা সলভ হবে, আর যার জন্যই চলে আসবে ক্যান নট এর পরে বি। এটা যদি আমি একা করতাম বি আসতো না, শুধুমাত্র ক্যান নট হতো। বুঝতে পারছি? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই প্রথমটা প্রেজেন্ট টেন্স, পরেরটা প্রেজেন্ট টেন্স হবে, এটা সিম্পল মনে রাখো। আর বিটা তখনই আসবে, সাবজেক্ট লক্ষ্য রাখবে যে সাবজেক্টের যে ওই কাজটা, সেটা মানে একা একা হচ্ছে না, কারোর দ্বারা সেটা হচ্ছে, সেটা ভাববে, তখনই দেখবে প্যাসিভ সেন্সটা চলে আসবে। কারোর দ্বারা হলে সেটা প্যাসিভ সেন্সে হবে, আর যখন নিজে নিজে কোনো কাজ হচ্ছে তখন সেটা, এমনি মানে অ্যাক্টিভই হবে, ঠিক আছে? বাকি দেখো উত্তরগুলো বলে দিই, টাইম আজকে শেষ হয়ে গেছে, আর তোমাদেরকে জিজ্ঞাসা করছি না, কিন্তু পরের দিন কিন্তু আমি প্রত্যেকটা এক একজনকে ধরবো, ঠিক আছে? প্রত্যেকটা এক একজনকে ধরবো, আজকে যা সূত্রগুলো বলে দিচ্ছি পাঁচটা। 2 নম্বরে দেখো কি আছে, আহ রাজেশ ফিনিশড, রাজেশ ফ্রেন্ড এখানে ভুল আছে, যাই হোক রাগেশ হবে, রাগেশ ফিনিশড হিজ ওয়ার্ক জাস্ট বিফোর ইউ কেম টু সি হিম অ্যাট হিজ রেসিডেন্স। আচ্ছা, এটাই কি হবে? এখানে দেখো যেটা তোমাদেরকে ভেরি ভেরি হ্যাড ইম্পর্টেন্ট করে রাখলাম, হ্যাঁ একদম ভেরি গুড, যে বললে হ্যাড ফিনিশড হবে, রাগেশ হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক, রাগেশ তার মানে ওয়ার্কটা, কাজটা শেষ করেছে জাস্ট বিফোর ইউ কেম টু সি হিম অ্যাট হিজ রেসিডেন্স, তার রেসিডেন্সে তুমি দেখা করতে আসার আগে, আগে কাজটা হয়েছে, তাই ওটা পারফেক্ট, পরেরটা সিম্পল পাস্ট হয়ে গেল। 3 দাগেরটা দেখো, রাকেশ আস্কড মি হোয়াই ওয়াজ আই অ্যাংরি অ্যাট হিজ রিমার্কস হুইচ হি হ্যাড নট মেড ডেলিবারেটলি। এখানে দেখো, এখানে আনসার কি হবে, এখানে একটু একটু সেন্সিটিভলি এটা একটু দেখতে হবে। এখানে হোয়াই ওয়াজ হি ওয়াই আই, অ্যাংরি নয়, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, হোয়াই আই ওয়াজ অ্যাংরি হবে। রাকেশ আস্কড মি এগুলো সব ঠিক আছে, হোয়াই আই ওয়াজ অ্যাংরি অ্যাট হিজ রিমার্কস হবে, ঠিক আছে? হোয়াই আই ওয়াজ এটা অ্যাংরি। ভয়েসে আছে তো এই জন্য না? হ্যাঁ কি বলছো? এটা ন্যারেশনে আছে, এটা ন্যারেশন চেঞ্জের মতো দেওয়া আছে অনেকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ন্যারেশন চেঞ্জের মতো দেওয়া আছে, কিন্তু ন্যারেশন চেঞ্জ নয়, ঠিক আছে? ওয়াজটা আগে তখনই আসবে যদি ওটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হতো, ওয়াজটা তো আগে আসবে না এইভাবে অক্সিলারি ভাব, তাই না? এটা তো এমনি স্টেটমেন্টে আছে। 4 নম্বরে দেখো কি আছে, ইফ আই উড হ্যাভ স্পোকেন টু মাই ফাদার অ্যাজ ইউ স্পোক টু মি হি উড হ্যাভ বিটেন মি, ঠিক আছে? এখানে দেখো, এখানে হবে কিন্তু ইফ আই হ্যাড স্পোকেন টু মাই ফাদার, যদি আমি আমার বাবাকে বলতাম অ্যাজ ইউ স্পোক টু মি হি উড হ্যাভ বিটেন মি, তিনি আমাকে মারতেন, ঠিক আছে? উড হ্যাভ স্পোকেন হবে না, হ্যাড স্পোকেন হবে, ঠিক আছে? ইফ আই হ্যাড স্পোকেন টু মাই ফাদার মানে পাস্ট পারফেক্ট হবে এখানে, হ্যাড স্পোকেন। 5 নম্বরটা দেখো কি আছে, foolishly ধনঞ্জয় threw some water on the electric heater when it catches fire and he got a shock। 5 নম্বরে ভুল কোথায় আছে? এখানে হবে, হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ ম্যাম শোনা হ্যাঁ 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 হ্যাঁ, ম্যাম। 5 নম্বরটা দেখো, 4 নম্বরই, হ্যাঁ বলো কি বলছো? এটা 4 নম্বরটাতে ভুল আছে কি? যেটা গট দেওয়া আছে মেবি এটা পুরোটা প্রেজেন্টে হবে। না 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 না, প্রেজেন্টে হবে না, পুরো অ্যাকশনটাই পাস্টে হচ্ছে, পুরোটাই সিম্পল পাস্টে হবে, ওটা হবে না, ওটা কি হবে জানো তো? ইট
কট ফায়ার, তুমি পুরোটাই ধরেছো। তার আগের ভার্বটা দেখো প্রেজেন্টে দেওয়া আছে, সব ভার্বগুলো দেখো, থ্রিউটাও পাস্ট, গটটাও পাস্ট, তাহলে মাঝখানের ক্যাচটা কি করে প্রেজেন্ট হয়? ওটা কট হবে, ওটাও পাস্টে হবে। প্রত্যেকটা অ্যাকশনই পাস্ট হচ্ছে, পুরোপুরি সবটা সিম্পল পাস্টে হবে। ঠিক আছে, ঠিক আছে, পাঁচটা একটু তোমাদের ধারণা দেওয়ার জন্য জাস্ট করে রাখলাম। বাকি কিন্তু 45টা করে রাখবে, আমি কিন্তু পরের দিন প্রত্যেকের নাম ধরে ধরে জিজ্ঞাসা করবো। ঠিক আছে, সুন্দর করে রাখবে, ভুল হলেও কোনো অসুবিধা নেই, কারণ ভুল না করলে কিন্তু শিখতে পারবে না। ঠিক আছে, চলো আজকে ক্লাসটা এই অবধি। গুড নাইট।